ওই পিচ্ছি, তোর নিচের গেট খোলা, জয় বাংলা দেখা যাচ্ছে। কথাটা শুনে তাদের নিচে হাত দিয়ে দেখি না, কিছুই খোলা নেই। পাশে চেয়ে দেখি তারা হাসছে। তারা বলতে বাইকের উপর বসে আছে কয়েকজন ছেলে। ছেলে নামে তা ঠিক বুঝতে পারছি না, কারণ তারা ছেলেদের মতো শার্ট প্যান্ট পরা, আবার মেয়েদের মতো লম্বা চুল। এখন ছেলে নামে তা তো আর বোঝা যাচ্ছে না, সম্ভবত তারা ছেলে, কারণ আজকাল তো ছেলেরা আবার মেয়েদের মতো লম্বা চুল রাখে। তাই তাই আর দেরি না করে তাদের সামনে গেলাম। এখনো তারা হেসেই চলেছে, তার মানে আমি টিস করো। আজ আমার ভার্সিটির প্রথম দিন। অনেক মেয়ে বন্ধু তো নিশ্চয়ই পাবো। আমি একাই আজ ভার্সিটি আসছি, আর সেজন্য বোধহয় আমার মতো জুনিয়রের সাথে সিনিয়ররা র্যাগিং করছে। এই যে ভাইয়ারা, আমার টিস করেন কেন? চেয়ে দেখি ব্ল্যাক কালারের টি শার্ট পরে একজন আমার দুটো চুম্মা দিছে, যার ফলে আমার নরম তুলতুলে গালটা লাল মরিচ হয়ে গেছে, সাথে 5 আঙ্গুলের ছাপ তো ফ্রি। জি ভাইয়া। আমার মারলেন কেন? আবার ভাইয়া? আবারও দুটো চুম্মা দিল। হ্যাঁ যে ভাইয়া, আমার মারছেন কেন? আবারও ভাইয়া ডাকছিস? এ বলে আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। জি এই, আমাদের দেখে তোর ভাইয়া মনে হয়? ভাইয়া। এই, আবারও ভাইয়া ডাকছিস? এই বলে রাগে ফায়ার হয়ে সোজা এসে আমার গলা টিপে ধরলো। হঠাৎ পাশ থেকে একজন, এই আরহা, স্যার স্যার, কি করছে? ছেলেটা মরে যাবে তো। আর হ্যাঁ মানে, তার মানে এরা মেয়ে? হো আল্লাহ গো, তার জন্য তো আমার এত এত ডোজ দিচ্ছে। মরলে মরুক, ভাইয়া ডাকা। জি ভাই, সরি সরি আপু, আমি মনে করেছিলাম আপনারা ছেলে, তাই তো। এই, আমাদের কোন দিক থেকে ছেলে মনে হয়? জি ভাইয়া, না মানে থুকু আপু, আমি মনে করেছিলাম আপনারা তো ছেলেদের মতোই প্যান্ট শার্ট পরা, আবার মেয়েদের মতো লম্বা চুলও। আজকাল ছেলেরাও তো লম্বা চুল রাখে, তাই ভাবলাম আপনারা ছেলে, তাই তো। তোর নাম কি রে? জি ভা ভা সরি সরি আপু, আমার নাম আসিফ। কোন কলেজ থেকে এসেছিস? এই কলেজ থেকে। শোন, এই ভার্সিটিতে পড়তে হলে আমাদের সম্মান করতে হবে, আর আমাদের নির্দেশে চলতে হবে, আর তা না হলে। আর তা না হলে আজকের মতো আবারও জমা দেবেন, তাই তো? মানে? না মানে কিছু না ভাইয়া। এই বলেই আমি ফ্রুত মানে ভাইয়া বলে দৌড় দিচ্ছি। তবে এবার ইচ্ছে করেই ভাইয়া বলছি। পেছন থেকে আরাহাপু জোরের গলা শুনলাম, জোর গলা, হয়তো আবার 14 গোষ্ঠী উদ্ধার করছে। তাতে কি হয়েছে, আমি তো শুনে নেই। ক্লাসে ঢুকছে আর ভাবছি আজ ভার্সিটির প্রথম দিন বিধায় কত মেয়ে বন্ধু পাবো। ভাগ্যিস এখান থেকে লাইফ পার্টনার করে নেব। ক্লাসের রুমের দরজায় কাছে দাঁড়িয়ে দেখি সবার মুখে একটু বিষণ্ণতা। ভার্সিটির প্রথম দিন বলে কথা, হয়তো সবাই সবার সাথে একটু ততটা মেশে নেই। আমিও একটু মজা করি এই সুযোগে গিয়ে। কি গো সবাই, শুনেছ আমি কি ক্লাসে ঢুকতে পারি? একটু মেয়েলি ভাব নিয়ে বললাম। আমার কথা শুনে সবাই হেসে উঠল। হঠাৎ মাঝ সিট থেকে একটা ছেলে ওঠে। হ্যাঁ গো, তুমি আসতে পারো। তো এভরিবডি, তোমরা কি সবাই জানো কি? আমি পানিতে পড়ে ভিজে গেছিলাম? কথাটা শুনে সবাই হেসে উঠল। মনে হয় ঈদের চেয়ে অনেক বেশি আনন্দ পেল। এবার তাহলে সবাই বিষণ্ণতা কাটলো। আমি গিয়ে পেছনে একটা সিটে গিয়ে বসে পড়লাম। এরপর ক্লাসে সবার সাথে পরিচয় হলো ভালো মতোই। সবাই খুব আগ্রহ নিয়ে আমার সাথে পরিচয় হলো। বন্ধু পেলাম অনেকগুলো। ভেবেছিলাম যে অনেকগুলো মেয়ে বন্ধু পাবো, হ্যাঁ তাও পেয়েছি। তবে সারা লাইফ পার্টনার একটা পেলাম না। ক্লাসে সকলে একসাথে জড়ো হয়ে গল্প করতেছে। হঠাৎ আমি বললাম, আজ ভার্সিটিতে এসে একটা কাহিনী করছি, তোমরা সবাই শুনবা? পাশ থেকে, আরে বন্ধু, বলো না, তোর সব কথাই ভালো লাগে। ভার্সিটি গেট দিয়ে ঢোকার সময় কয়েকটা মেয়ে আমার টিজ করতেছিল, আমার নিয়ে বেশ মজা করতেছিল, তাই আমিও দেখে দিছি আমি কি জিনিস। পাশ থেকে আরেকজন, কেন দোস্ত, কি করছিস? ওরা ছেলেদের ওপর টি শার্ট প্যান্ট পরা ছিল, তাই আমিও ভাইয়া বলে খেয়ে দিছি। তবে একটা মেয়ে আমার চুম্মা দিছে। মানে? মানে কয়েকটা থাপড় দিছে আর কি। আমার কথা শুনে ক্লাসের সকলে হাসা শুরু করলো। হঠাৎ পাশ থেকে আকাশ বলল, তা মেয়েটার নাম কি শুনি, যে আমাদের এই গুলুমুলু বন্ধুটারে থাপ্পড় মারছে? ওর তো খবর আছে, দেখ আমরা কি করি। কি যেন নাম বলো? ও হ্যাঁ, মনে পড়েছে, আরহা। আমার মুখে আরহার কথা শুনে সকলে দুমড়ে মুচড়ে চলে যেতে ধরলো আমার কাছ থেকে। আমি তো অবাক, হাত দিয়ে আকাশকে টেনে ধরে, এই তোরা এবার চলে যাচ্ছিস কেন? এই শালা, আমারে স্যার, তোর সাথে আমারও মরার ইচ্ছা নেই। মরা মানে? শালা, তুই জানিস তুই কাকে টিস করছিস? না তো, কেন কি হয়েছে? আব্বে হালা, আরহা আপুকে তুই টিস করেছিস।
যাকে পুরো ভার্সিটির সকলে ভয় পায়। ও একটা বিগ হাউস, আর তুই কিনা তাকেই টিস করে এসেছিস। ও তোকে ছাড়বে না। দোষ, দোহাই লাগে, আমার সাথে আসিস না। সবাই দিকে আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে আমায় কেউ চিনেই না, এমন একটা ভাব করছে, এমন একটা ভাব ধরে আছে। অথচ কিছুক্ষণ আগে আমি ওদের কাছে হাসি বিক্রি করলাম। আরা নাম শুনে যেন তাদের চোখে মুখে ভয়ের শেষ নেই। আরে সালা, তোরা সামান্য একটা মেয়েকে দেখে ভয় পাচ্ছিস? আর ও আমার কিচ্ছু করতে পারবে না। দেখ, আমি তো কোনো ভয় পাচ্ছি না। তা তো আমরা দেখতেই আছি, নিচে তাকিয়ে দেখ। এই সেরে নিচে তাকিয়ে দেখি আমার পা থেকে সারা শরীর কাঁপছে। কিছুতেই কাঁপুনি থামাতে পারছি না। ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে। মনে হয় সদ্য পৌষ মাসে টি শার্ট পরে হিমালয় পর্বতে দাঁড়িয়ে আছি। আরে সালা, এটা আমার স্টাইল। সারা শরীর দেখ ঝাঁকাচ্ছি, ডিজে গানের সাথে সারা শরীর নাচাচ্ছি। হ হ, আমরা জানি তোমার স্টাইল না ভয়। আবে, তুই এই গুলশান নীরব ভার্সিটিতে ডিজে গান কই পাইলি? শোন দোষ, একটা ভালো কথা বলি। তুই এক কাজ কর, ভার্সিটি থেকে পালিয়ে বের হয়ে যা, আর কোনোদিন আসিস না, কারণ আরহা আপু কাউকে ক্ষমা করে না। আব্বে হালা, কই কি ভার্সিটি থেকে পালিয়ে যাবো? আরে আমার কলেজে গিয়ে জিজ্ঞাস আমি কি জিনিস। প্রিন্সিপালের টাকলা মাথায় শ্যাম্পু সাথে মরিচের গোড়া মেশানোর পর্যন্ত রেকর্ড আছে। হ্যাঁ, আর আমি কিন্তু সামান্য পিচ্ছে একটা মেয়েকে ভয়ে পালিয়ে যাবো? হ্যাঁ, কথা আস্তে করে বললাম। আশেপাশে চেয়ে দেখলাম আর আপু আছে কিনা। দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। এবার বের হওয়ার পালা। তবে আমার ভয়ে সারা শরীর কাঁপছে। তখন তো ভাইয়া ডাকায় গলা টিপে ধরেছিল, আর শেষে ধরো জোর করে ভাইয়া ডেকে আসছি। না জানি এবার টাঙ্গে তুলে একটা আসারি মারে। আস্তে আস্তে ভার্সিটি থেকে বের হচ্ছি। গেটের আশেপাশে তাকিয়ে দেখি কেউ আছে কিনা। নেই না, মনে হয় তারা চলে গেছে। শান্তির নিঃশ্বাস ফেলে বুকে ফু দিয়ে চলতে লাগলাম। হঠাৎ কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে গেলাম। উঠে দেখি আরহা আপু আর তার বান্ধবীরা আমার দিকে চোখগুলো আগুনের গোলা করে তাকিয়ে আছে। ভয়ে আমার চলে এসছে। না, ভয় পেলে চলবে না, আমায় কিছুটা করতে হবে। আমার ভয়ে সারা শরীর 0.30 ডিগ্রি সেলসিয়াসে কাটছে। আরহা আপু এসে আমার কলার ধরে তার খুব কাছে নিয়ে গেল, এতটাই কাছে যে তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো বারবার চোখে পড়ছে। ঠোঁট জোড়া দেখে ভয় যেন কেটে গিয়ে নেশায় পরিণত হয়ে গেল। বারবার আকর্ষণ করছে আমায় তার ঠোঁট জোড়া। হঠাৎ নেশার ঘরে তার ঠোঁটে এতটা আকর্ষণে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তার ওই গোলাপি বর্ণ ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নিলাম। আলতো করে চুম্বন দিয়ে দিলাম। আশেপাশে সকল ছাত্রছাত্রীরা বড় বড় করে চেয়ে আছে, চোখ বড় বড় করে চেয়ে আছে। তারা ভাবতেই পারেনি আমি এমনটা করবো। আর আমার বান্ধবীরা তো চোখগুলো মার্বেলের মতো করে চেয়ে আছে। তারাও ভাবতে পারেনি আমি এমনটা করে বসবো। আর একটা ঘরের ভিতরে ছিল, চোখ ছানা বড় করে চেয়ে আছে। হঠাৎ আমার জোরে ধাক্কা দিল। আমি তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেলাম মাটিতে। আরহা আগুন ঝরানো চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই আগুনে যেন আমি পুরো ছাই হয়ে যাব। ওরা দেখলাম আরহা কি যেন খুঁজছে আশেপাশে। একটু দূরে একটা ইটা পড়েছিল, সেটা আরহা হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। ও আল্লাহ গো, আমারে খাইছে। এই বলে ট্রেন্ড বোল্টের বোলিং গতির মতো দৌড়াতে লাগলাম। পেছন থেকে জোর গলায় শুনলাম, তুই গতকাল ভার্সিটিতে আসিস খালি। আমার ভাদ্র মাসের কুত্তা কামড়াইছে না যে আমি গতকাল ভার্সিটি আসমু? আর আমার বাইকে রাস্তার ফুটপাত দিয়ে খিচ্ছা দৌড়। এক দৌড়ে বাসায় এসে রুমে ঢুকে দরজা ভালো করে লক করে বিছানায় কথা মরি দিয়ে শুয়ে পড়েছি। আমার কি আপনার পাগল হয়েছেন যে রাস্তায় হেঁটে আসবো? হ্যাঁ, কমপক্ষে 4 থেকে 5 দিন ভার্সিটি যাওয়া তো দূরের কথা, নামও নেব না মুখে। আর যে কাজ করে এসছি আর যদি হাতের কাছে পায় তো সোজা টঙ্গে পাঠায় দেবে। তার চেয়ে ভালো এই গ্রীষ্মের গরমের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা। আজ 3 দিন ধরে ভার্সিটি যাই না, আরও 2 দিন যাবো না। দেখি আর কি করতে পারে। আজ 3 দিন ধরে বাসার বাইরেতে দূরে থাক, রুম থেকে ডাইনিং রুম পর্যন্ত দৌড়ে যাই দৌড়ে আসি। আমার এমন কাণ্ড দেখে মা তো অবাক হয়ে চেয়ে থাকে। আজ হঠাৎ বিকেলের দিকে মাকে জোরে জোরে কাঁদতে দেখছি। তাই আমি রুমের দরজার পাশে গিয়ে আমাকে জোর করে বললাম, মা তোমার কি হয়েছে? আমার কথা শুনে মা আরো এলোপাতারি কান্না করতে থাকলো আর বলতে থাকলো, ও আল্লাহ গো, আমার ছেলের কি হইলো গো? এই গরমের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে, রুম থেকে বের হয় না গো। আল্লাহ গো, আমার পোলা পাগল হয়ে গেছে গো। বলতেছে জোরে জোরে চিৎকার করে কাঁদতেছে। হায় আল্লাহ, মা এসব কি বলে? আমি নাকি পাগল হয়ে গেছি? সত্যি কি পাগল হয়ে গেছি? না,
হয়নি, তবে হব আর কি। মার কান্নার খবর পেয়ে বাবা অফিস থেকে বাসায় এসে পড়েছে। মাকে কোনো রকম চুপ করিয়ে আমার কাছে এসে কারণ জানতে চাইল। আমি এমন করছি কেন? আমি বললাম কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। বাবার রুমে দরজা খুলতে বললো। আমি বাবাকে বললাম দরজা খোলা যাবে না, সমস্যা আছে। বাবা আমায় বললো। ভার্সিটি যাচ্ছি না কেন? আমি আস্তে করে বললাম, তোমার এই নিষ্পাপ পোড়াটা হারাইতে চাও নাকি? হ্যাঁ। আরো 2 দিন কেটে গেল, বাড়ির বাইরে তো দূরে থাক, ছাদ পর্যন্ত যাইনি। ঠিক করলাম আজ ভার্সিটিতে যাব। আজ ওর একদিন কি আমার 10 দিন। চুলে চেপে চেপে তেল দিয়ে ডান পাশ করে সিথি করেছি, মুখেও তেল দিয়েছি, চোখে মোটা প্রেমের চশমা পরে ভদ্র ছেলের মতো বের হয়েছি রুম থেকে। যদি আরহা আপুর একটু দয়াময় হয় এই নিষ্পাপ চেহারা দেখা। মা আমার এরকম সাজ দেখে আবারও জোরে জোরে কাঁদতে কাঁদতে আমি ও আল্লাহ গো, আমার একটা মাত্র পোলা পাগল হয়ে গেছে গো। আমার কান্না তোয়াক্কা না করে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। রিক্সাওয়ালা মামাকে ভাড়া দেওয়ার সময় দেখলাম উনি কেমন বিরক্তিকরভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেটাও তোয়াক্কা না করলাম না। ভার্সিটি গেট দিয়ে ঢোকার আগে উকি মেরে আশেপাশে দেখছি ওই সালা লেডি গুন্ডি আছে কিনা। নেই, না নেই। তো শান্তি একটা নিঃশ্বাস ফেলে এগোতে যাবো, হঠাৎ ঘাড়ে কারো হাতের স্পর্শ হয়ে পেছনে ঘুরে তো আমি অবাক। আরে হিয়া, তুই তুই এখানে? মানে কি এসব? শালা, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কিভাবে? শোন, আমি আজ 4 দিন ধরে ইউনিভার্সিটিতে পড়তেছি। বাবাকে অনেক বুঝিয়ে ঢাকায় আসছি পড়তে, বুঝছিস? বুঝছি ম্যাডাম। তো এইভাবে আবালের মতো করে আসছিস কেন? মাথায় চ্যাপ তেল, চুলগুলো ডান পাশে স্মৃতি করা, মুখে তেল দিয়ে আর চোরের মতো করে ভার্সিটিতে ঢুকছিলি কেন? হিয়ার কথা শুনে মুখ শুকিয়ে গেছে আসিফের, মুখটা মলিন করে। কলেজের ছেলেকে দেখে সবাই ভয় কাঁপতো, আর সে ছেলে একটা লেডি গুন্ডির ভয়ে 5 দিন ধরে ভার্সিটি আসে না। কি বলিস এসব? কি হয়েছে খুলে বল। তারপর আসিফ ভার্সিটির প্রথম দিন থেকে আজ অব্দি ঘটনা বলল। আসিফের ঘটনা শুনে হিয়ার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। আর এদিকে হিয়ার হাসি দেখে আসিফ রাগীভাবে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়ার কোনোভাবে হাসি থামিয়ে, দোস্ত, যেখানে তুই কোনো মেয়ের দিকে ফিরে তাকাতি না, সে তুই আজ একটা লেডি মাফিয়াকে কিস করেছিস। হিয়া আবার হাসতে লাগলো। আসিফ মুখ মলিন করে এদিক ওদিক দেখছে। আর আসি কিনা সেদিন যে কাজ করে গেছে, মাপ তো দূরে থাক, সোজা টঙ্গে উঠে দেয় নাকি সে ভয় আছে আসিফ হিয়ার বন্ধুত্ব অনেক দিনের। কীভাবে হয়েছে তা আজ বলবো না, অন্য একদিন বলবো। তবে এদের বন্ধুত্বটা অনেক গভীর। তবে একটা অ্যাক্সিডেন্টের জন্য কথা হয়নি অনেক দিন। আজ 2 দিন কেটে গেছে, আসিফ আরহাকে দেখছে না ভার্সিটিতে, আরহার বান্ধবীদেরও দেখছে না। আসিফ তো মনে মনে দোয়া করছে যেন তারা আর না আসে ভার্সিটিতে আসিফের একটু সম্মান আছে, সবাই একটু মান দিয়ে চলে। যে আরহার বিরুদ্ধে কেউ কথা বলে তো দূরে থাক, আরহার সামনে আসলে ভয় কাঁপতো। সে আরহার সাথে টক্কর নিয়েছে আসিফ, তার সাথে তাকে ভার্সিটির সবার সামনে কিছু করেছে, ভাবা যায়? এসব ভাবছে আর মুস্কি হাসছে আসিফ। আজ ভার্সিটি যাওয়া হবে না, বাবা বলেছে। আজ নাকি আফজাল আঙ্কেলের মেয়ের বিয়ে, শুনেছে সে ছোটোকালের বন্ধু তারা, এখন একসাথে বিজনেস পার্টনার। দাওয়াত অনেকদিন আগেই পেয়েছে। বিয়ে বাড়ি যেতে আসিফের একদমই ভালো লাগে না, তবু বাবার চড়াচড়িতে যেতে হচ্ছে। আজ চারপাশে শুধু আটা ময়দার মেলা, সেখানে গিয়ে দেখবেটা কি? আসিফ সেটাই ভেবে পায় না। সব পরিবারের মিলে বিয়েতে আসছে, ঘন্টাখানিক হলো। এক কোণে দাঁড়িয়েছিল আসিফ, এখন পর্যন্ত কোণে দেখা হয়নি, আসিফও যায়নি দেখতে। হঠাৎ আসিফের চোখ যায় একটা মেয়ের উপর। আরে এ তো আরহার বান্ধবী, এখানে কি হচ্ছে? আসিফ আরও অবাক হয় আরহার সাথে থাকা সবগুলো বান্ধবীদের দেখে। আসিফের ভয়ে হাত পা কাঁপতে থাকে। ওরা সবাই এখানে, তো আরহাও নিশ্চয়ই এখানে আছে। আর তা যদি হয়, আর আরহা যদি এসে সবার সামনে কলার ধরে মারতে শুরু করে, তো মান সম্মানের ফালুদা উঠে যাবে। এটা ভেবে আসিফের গলা শুকিয়ে যায়। আসিফ একটু আড়ালে বেরোতে থাকলো, যাতে আরহার বান্ধবীরা না দেখে, আর আরহা যেন না দেখতে পায়। ঘন্টা 2 কেটে গেল, বর আসছে না। সবাই অপেক্ষা করতে লাগলো বর আসার। হঠাৎ শোনা গেল বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বর নাকি বাড়ি থেকে কিডন্যাপ হয়ে গেছে। কথাটা শুনে আসিফ হাসতে লাগলো। পরক্ষণে আসিফ লক্ষ্য করলো আরহার বান্ধবীরা আনন্দে লাফালাফি করছে, যেন তারা বড় কোনো মিশন জয় করেছে। খানিক সময়ের মধ্যে বিয়ে বাড়িটা যেন চেঞ্জ হয়ে গেল, সবার মুখে দুঃখের ছাপ। কিছুক্ষণ আগে যে আনন্দে হুমড়ি ছিল তা যেন আর নেই। এদিকে আফজাল আঙ্কেল হার্ট স্ট্রোক করেছে, বাড়ির সবার দুঃখের ছায়া পড়ে গেল। হঠাৎ কোত্থেকে বাবা দৌড়ে এসছে,
বাবা প্লিজ আমার সম্মানটা তুই রক্ষা কর। আমি কথা দিয়ে ফেলেছি তোকে না জিজ্ঞাসা করে। কি বলছো বাবা? কি কথা দিয়ে ফেলেছো? তোর আফজাল আঙ্কেলের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। হোয়াট? কি বলছো বাবা? প্লিজ বাবা তুই না করিস না। এই বলে আমার টানতে টানতে নিয়ে চলে গেল। আমি আর কিচ্ছু বলতে পারিনি। আফজাল আঙ্কেলের মেয়ের সাথে বিয়েটা হয়ে গেল। তবে মেয়েটার নাম শুনে বেশ অবাক হলাম। তানিমা জান্নাত আরহা। গুন্ডি মেয়েটার নামে নাম, আল্লাহ জানে। উনিও গুন্ডি হয় নাকি, আর কে জানে। শুনেছিলাম আফজাল আঙ্কেলের মেয়ে নাকি আমার চেয়ে 1 বছর 234 দিনের বড়। শেষে কিনা একটা সিনিয়র মেয়েকে বিয়ে করতে হলো। খেতে গিয়েছিলাম, বিয়ে করে এলাম। বিয়ে, হায় রে কপাল। আর বিয়ে করলাম তো করলাম আমি, তাও আবার সিনিয়র মেয়েকে করলাম, যে কিনা আমার থেকে 1 বছর 243 দিনের বড়। বাসঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে ভয় করছে, তবুও যেতে হচ্ছে। সারা রাত কি বাইরে দাঁড়িয়ে থেকে হবে নাকি? আর কিছু না ভেবে ভিতরে ঢুকলাম। রুমটা অন্ধকার ছিল, তাই লাইটটা জ্বালালাম। লাইট জ্বালাতেই চোখে পড়লো বিছানা মাঝখানে এক রমণী বসে আছে। গল্প উপন্যাসে পড়েছি, বাসঘরে স্বামী প্রবেশ করলে স্ত্রী নাকি স্বামীর পা ধরে সালাম করে। কই, আমার বেলা তো কিছুই হলো না। বিয়েটা হঠাৎ হয়েছে বলে নাকি? এমনটা হতেও পারে। তবে সিনিয়র মেয়ে বিয়ে করেছি, এরা মেনে নিতে পারছি না। বন্ধুরা যদি শোনে তাহলে তো পুরো শেষ। মান সম্মান ককটেল বোমার মতো ফেটে যাবে। আমি হয়ে যাবো জোকারা। হাসি তামাশা শেষ নেই আমাকে নিয়ে। এত কল্পনা না করে আস্তে করে বিছানায় বসতে যাবো, হঠাৎ বউ ছুরি নিয়ে আমার গলায় ধরেছে। মুখ থেকে লম্বা কোমরটা সরাতেই আমি যাকে দেখলাম, দেখে আমার জ্ঞান হারিয়ে গেছে। কারণ মেয়েটার কেউ না, স্বয়ং আরহা। জ্ঞান ফিরল মুখে কারো পানির ছিটায়। চেয়ে দেখি আরহাবো। আমার জ্ঞান ফিরতে আরহাবো এসে সোজা আমার গলার ধরে, এই কুত্তার বাচ্চা, তুই আমায় বিয়ে করলি কেন? আপু বিশ্বাস করেন, আমি বিয়ে করতে চাইনি। আব্বু আমার জোর করে করিয়েছে। জোর করে করিয়েছে তাই না? শালা, বিয়ের সময় বলতে পারলি না আমার গার্লফ্রেন্ড আছে, আমি বিয়ে করতে পারবো না? কেন বলবো? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। কথাটা বলতে আরহা আপু ছুরি নিয়ে আমার দিকে তেড়ে আসছিল। আমি লাফ দিয়ে বিছানায় কোণে গিয়ে দাঁড়ালাম। এই কুত্তা, নাম বলছি, না হলে এখন এটা দিয়ে মেরে টাঙ্গে উঠিয়ে দিব। নামবো না, নামলে আপনি আমায় মেরে ফেলবেন। মারবো না, নাম ওখান থেকে। আমি আস্তে আস্তে নামতে লাগলাম। ভয়ে আমার সারা শরীর কাঁপছে। বিয়ে করব না বলে হবু বরকে কিডন্যাপ করালাম যাতে বিয়ে না করতে হয়, আর শেষে কিনা বিয়েই করতে হলো। আর বিয়ে করলাম তো করলামই, তাও একটা জুনিয়র ছেলেকে। এই বলে আরহা হাত থেকে ছুরিটা আছাড় মেরে ফেলে দিয়ে ফ্লোরে বসে পড়লো। হঠাৎ আরহার ফোন এলো। ফোনটা পিক করে, হ্যাঁ বল রুমি। অপর প্রান্ত থেকে কি বললো শুনতে পারলাম না। হ্যাঁ, ছেলেটাকে ছেড়ে দে, বিয়ে করব না বলে কিডন্যাপ করলাম, শেষে বিয়ে তো করতেই হলো। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি মুক্তি নেব এর কাছ থেকে, পরিস্থিতিটা খানিকটা ঠান্ডা হোক। এই বলে ফোনটা কেটে দিল আরহা। আমি কিচ্ছু বললাম না, চুপ করেছিলাম। ঠিকই বলেছে, মুক্তি নেওয়াই ভালো। বিয়েটা ওর মনের বিরুদ্ধে হয়েছে, আর মনের বিরুদ্ধে কিছু হলে সে জিনিস টেকে না। আমিও চাই না এরকমটা হোক। আমি আস্তে করে বিছানায় শুতে যাব। আরে আরে আরে, কি করছিস? কেন শুতে যাচ্ছি? বিছানায় কেন? আমি কোথায় শুবো? সেটা আমি কি করে বলবো? আমি কি করে বলবো, তাই না? এই বলে আরহা ফ্লোর থেকে ছুরিটা তুলতে লাগলো। আরে আরে আপু, কি করছেন? ওরা দেখাবেন না, অল্প দিনে হার্টে রোগী হয়ে যাব। তার চেয়ে বরঞ্চ আপনি বিছানে শুন। এই বলে আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। আরহা গিয়ে বিছানে শুয়ে পড়লো। তবে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে ছুরিটা বালিশের নিচে রাখলো। আর তার তাকানোর অর্থ আমি ঠিকই বুঝতে পেরেছি। হঠাৎ মাঝরাতে উঠে যদি পুরুষত্ব দেখাই, সেই ভয় চিৎকারও তো করতে পারবে না, কারণ আমার কাছে স্বামী নামের সার্টিফিকেট আছে তাকে স্পর্শ করার। এই ইট পাথর 4 দেয়ালের মাঝে তাকে নীরবে সয়ে যেতে হবে। আর নয়তো চিৎকার চেঁচামেচি করলে লোকে পাগল বলবে তাকে, কারণ সমাজ আমায় তাকে স্পর্শ করার জন্যই বিয়ে নামক লাইসেন্স দিয়েছে। রাত প্রায় অনেকটা, এখনো চোখে ঘুম নেই। আজ রাত নাকি আমার বাসর রাত। হ্যাঁ, বাসর রাতে তো এরা নিয়ে কত জল্পনা ছিল। গল্প উপন্যাস পড়তাম আর স্বপ্নগুলোকে খুব করে আঁকড়ে রাখতাম। তবে স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল, পূর্ণতা পেত যদি বিয়েটা ভালোবেসে কিংবা অপর মানুষটি মেনে নিত। তার কোনোটাই হয়নি, কারণ বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। আর সবচেয়ে বাধা হলো সিনিয়র জুনিয়র, তাই স্বপ্নগুলো পূর্ণতা পেতে দিল না। স্বপ্ন আঁকার সময়টা শুধু ব্যয়ের খাতায় তোলা রইল। রাত প্রায় শেষের দিকে। এত ভাবলে চলবে না, এবার একটু ঘুমানো দরকার।
সে হয়তো ঘুমিয়ে গেছে সে রাত্রি থাকতেই। তবে আমার চোখে কোনো ঘুম নেই, খোদা জানে কেন নেই। আর না ভেবে ঘুমোতে চেষ্টা করলাম। আস্তে আস্তে চোখটা লেগে আসতে লাগলো, হারিয়ে গেলাম গভীর ঘুমে। ঘুম ভাঙলো শরীরে পানি পড়াতে। হালকা হালকা চোখ খুলে দেখি আরহা জগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে সে আমার শরীরে পানি ছিঁড়ে দিয়েছে। তবে তাকে দেখে পুরো চোখ খুলে হা হয়ে তাকিয়ে রইলাম, কারণ সে শাড়ি পরে আছে। গতরাতেও ছিল, তবে ভালো করে খেয়াল করে দেখিনি। তবে এখন দেখে চোখ সরাতে পারছি না। গাঢ় নীল শাড়ি, ভেজা চুলা, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ইচ্ছে করে থাক, আপনাদের বলবো না, লোকালয়ে না শুনেই ভালো। তবে মাথা খেলছে না, সে এত সকাল করে শাওন কেন নিল? কাল রাতে তো কিছুই হয়নি। হয়তো এটা লোকালয়ে দেখার জন্য। আমি ওটা গিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবো। এই শোন, এভাবে এত বেলা করে ঘুমানো যাবে না। আমি এত বেলা করে উঠি না, আসলে রাতে ঘুমাইনি তো, তাই এত বেলা করে ওঠা। শোন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। মা ডেকে গেছে, নিচে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। বিয়েটা হঠাৎ হওয়ায় বাড়িতে তেমন কোনো মেহমান নেই, আর হয়তো পুরো বাড়ি আত্মীয় স্বজন ভরেছে। তো আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করতে চলে গেলাম, কিন্তু আর এরকম ভালো ব্যবহার আমার ঠিক হজম হচ্ছিল না। তাই তাড়াতাড়ি নাস্তা করে উঠে আসতে নিচ্ছিলাম, হঠাৎ বাবা বলল, শোন আসিফ, বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট, তাই আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়নি। তাই আমি চাচ্ছি গতকাল বড় করে একটা অনুষ্ঠান করব, কি বলিস? তুমি যেটা ভালো মনে করো। এই বলে চলে আসলাম রুমে। আজ 6 দিন কেটে গেল। এই 6 দিনে অনেক ধকল গেছে। বিয়ের সব ঝামেলা পেরিয়ে এখন অনেকটাই স্বস্তি। এই কদিনে আরও আমার অনেক সাহায্য করেছে। এই কদিনে তার মাফিয়াগিরি দেখায়নি, তবে রাত করে ফ্লোরে শুতে হয়েছে। তবে এত কোনো সমস্যা হয়নি, কারণ সময়ের এখন গ্রীষ্মকাল। শীত হলে তো খবরই ছিল, তবে শীত আসার আগে রুমে সোফা সেট আনতে হবে, না হয় দেখা যাবে খবরের কাগজে বের হয়েছে শীতের মধ্যে এক ছেলে ফ্লোরে ঘুমাতে গিয়ে ঠান্ডা আইসক্রিম হয়ে গিয়েছে। তাই আগে থেকে সতর্ক হওয়া ভালো। ভাবছি আজ থেকে ভার্সিটি যাব। হিয়ার সাথে এই অবস্থার জন্য ব্যস্ততার জন্য কথা বলা হয়নি। সে হয়তো অনেক রেগে আছে, তাই রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হচ্ছি। হঠাৎ বাবা বলল, কিরে, কোথায় যাচ্ছিস? বাবা, ভার্সিটি যাচ্ছি। তাহলে একাই কেন? বৌমাকে নিয়ে যা। শুনলাম বৌমার তুই নাকি একই ভার্সিটিতে পড়িস, বৌমা বলল। কথাটা শুনে আরহার দিকে তাকালাম, সে আমার দিকে তাকিয়ে আছে। তো তাহলে দুজনে একসাথে যা। আচ্ছা ঠিক আছে। কথাটা শুনে আরহা তাড়াতাড়ি চলে গেল রেডি হতে। বাসায় এমনভাবে চলে যেন সে আমাকে দেখে কত ভয় পায়। আসলে কি তাই? আর না, সুযোগ পেলে আমাকে তার আসল রূপ দেখায় যখন আমি কোনো তার কথার বাইরে গেলে। তবে সে এখনো তার বালিশের নিচেই ছুরি রাখে, আর মাঝে মাঝে শুধু বালিশের নিচেটা আমার গলায় ধরে। আর তখন আমি হার্ট স্ট্রোক করতে করতে বেঁচে যাই। আল্লাহ, কেন সে এরকম একটা মাফিয়াকে আমার সাথে ঝুলিয়ে দিল? বারবার শুধু ছুরি দেখায়। ইচ্ছে করছে নিজে নিজের চুল ছিঁড়তে। কেন যে সেদিন বিয়ে খেতে গেলাম আর এরকম ঝামেলায় জড়াই নিলাম, এসব ভাবছি আর নিজেকে নিজের 14 গোষ্ঠী উদ্ধার করছি। হঠাৎ আরহা, কেন, এই মামা, সামনে থামবেন। কি হয়েছে? তোমার কি কোনো সমস্যা? কথাটা বলতেই আরহা ঝড়ের গতিতে আমার কলার ধরলো। এই, তোমার মানে কি বল? আপনি আপনি করে বলবি। আর শোন, আমাদের এই বিয়ের কথা যেন ভার্সিটিতে কেউ না জানতে পারে। আর ভার্সিটিতে থাকার সময় আর কারোর সাথে কোনো কথা বলবি না বা চেষ্টাও করবি না বলার। এই বলে আরহা আপু নেমে গেল। চেয়ে দেখি সামনে তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আমি রিক্সা নিয়ে তাদের সামনে দিয়ে যাওয়ার সময় তারা সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমায় পেলে কাছে খেয়ে ফেলবে। আমি আর কোনো ঝামেলা না করে সোজা ভার্সিটিতে চলে আসলাম। ইস, কতদিন পর ভার্সিটিকে দেখলাম। সালার বিয়ের কারণে তো আসে হলো না। এসব ভাবছি আর হাঁটছি, হঠাৎ কে যেন পেছন থেকে তালা দিল মাথায়। পেছনে যেয়ে দেখি হেয়া। ওই শালা, এতদিন ভার্সিটিতে আসিসনি কেন? কথাটা শুনে মনে পড়ে গেল আরহা আপু বলেছে কেউ যেন জানতে না পারে আমাদের বিয়ের কথা, তাই কাউকে জানতে দেওয়া যাবে না। আরে দোস্ত, এমনি একটু সমস্যার মধ্যে ছিলাম। ও, তাহলে তোর ফোন নাম্বার বন্ধ কেন? কই না তো। শেষে কত নাম্বার তার? 202। ও, ওটার ফোন তো হারিয়ে গেছে, নতুন নাম্বার নেই। বল। 306। তারপর হিয়াকে নাম্বার দিয়ে দুজনে এই ক্লাসে চলে গেলাম। তারপর দুটো ক্লাস করে আমি চলে এলাম বাইরে, আর হিয়া চলে গেল লাইব্রেরিতে। এর ক্যান্টিনের দিকে যেতে লক্ষ্য করলাম আরহা বাইকের ওপর বসে আছে। হায় হায়, সকালে তো দেখলাম আমার সাথে 3 পিস পরে বের হইলো, আর এখানে এসে প্যান্ট শার্ট। হ্যাঁ, কি আপনি কি? চেয়ে দেখি তারা সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ আমার মাথায় দুষ্ট বুদ্ধি এলো, বারবার ছুরি দেখে ভয় দেখানো, তাই না? দাঁড়াও, এবার আমি একটু প্রতিশোধটা নিয়ে নিই। এবার তাদের সামনে গিয়ে, কেমন আছো শালিকারা? হ্যাঁ,
আরহার বান্ধবীদের উদ্দেশ্য করে। কথাটা বলতেই আরহার বান্ধবীরা আমার দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে, এ যেন পেলে আমায় পায়লা কুকুরের মতো কামড়ে খাবে। হঠাৎ করে আরহা এসে আমার কলার ধরতে যাবে। হে দাঁড়াও, একদম কাছে আসবে না। তুমি যদি আমার কলার ধরো তো ভার্সিটির সকলকে বলে দেবো তুমি আমার বিয়ে করাবো। আমার থেকে এমন কথা শুনে আরহার মুখ চুপসে গেল। সে হয়তো ভাবছে ভার্সিটিতে আমি আসার পর তাকে একটু ভয় পাওয়া কমে গেছে। আরো যদি শোনে একটা জুনিয়র ছেলের সাথে বিয়ে হয়েছে তো আর কথাই নেই। আরহা চুপসে যাওয়া মুখ দেখে মন খুলে হাসতে ইচ্ছে করছে। গন্ডি, আমি অনেক জ্বালাইছো। আমার বাড়ি, আমার ঘর, আমারই থাকতে দিছো ফ্লোরে। হ্যাঁ, আজকে বোঝাবো আমি কি জিনিস। অনেকদিন ধরে ছক আঁকতেছি, কি করে তাকে বশ করা যায়। হ্যাঁ, আজ পেয়েছি। এখন থেকে আমি জ্বালাবো। ভার্সিটি থেকে বাসায় আসার সময় তো শালিকারা তোমরা থাকো, আমি না হয় আমার বউরে নিয়ে বাসায় যাই। আমার কথা শুনে আরোহে আরহার বান্ধবীরা রাগে ফুসতেছে। আর আহারা সে আজ কি, সে তো আর কি বলবো ভাই, হাতে ছুরি থাকলে হয়তো এতক্ষণে আমার সোজা টঙ্গে উঠাইতে ফেলতো। হ্যাঁ, আর আমি দাঁড়া হয়ে আকাশ থেকে দেখতাম ভার্সিটির ছাত্রছাত্রীদের র্যাগিং করছে। কিন্তু তা তো আর হওয়ার নয়, কারণ তার কাছে এখন ছুরি নেই। তার চেয়ে বরঞ্চ চাইলেও মারতে কিংবা অত্যাচার করতে পারবে না, কারণ তাকে বশ করার জন্য আমি ছক পেয়ে গেছি। রিক্সা দিয়ে বাসায় ফিরছি আরহা আর আমি। আরহার আগে ফায়ার হয়ে আছে, মনে হয় ককটেল বোম আর এই বুঝি ফেটে যাবে। আর এমন চেহারা দেখে রীতিমতো নাচতে ইচ্ছে করছে। হঠাৎ তারা রিক্সা থামিয়ে নেমে রিক্সাওয়ালা মামাকে অপেক্ষা করতে বললো। তারপর কোথায় জানা গেল, কিছুক্ষণ পর ফিরে আসলো। এখন বুঝলাম কোথায় গেছিল। তার গুণের ড্রেস চেঞ্জ করে 3 পিস পরে এলো, যাতে পরিবারে কেউ যাতে বুঝতে না পারে যে সে বাইরে কতটা ভয়ঙ্কর। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া করলাম। তবে আরহাকে দেখলাম সে আগের মতোই বাংলার পাঁচের মতো মুখী করে আছে। ইস, তার এই মুখ দেখতে হেব্বি লাগছে। যে ভার্সিটি থেকে এখন অব্দি আমার সাথে কোনো অত্যাচার করতে পারেনি, কারণ আমি তার দুর্বলতা খুঁজে পেয়েছি। সে ভার্সিটির প্রথম দিন থেকে আমার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তবে আজ আমি গুন্ডি বউয়ের অত্যাচার থেকে মুক্ত। রাত এখন অনেক হয়েছে। ডিনার করে সোজা বিছানায় এসে হাত পা ছড়িয়ে শুয়ে আছি। ইস, কতদিন পর বিছানায় শুতে পারলাম। আজ আর আমায় কেউ ফ্লোরে শোয়াতে পারবে না। হঠাৎ মনে পড়লো আরা তো বালিশের নিচে ছুরি রেখেছে। তাড়াতাড়ি বালিশের নিচ থেকে ছুরিটা বের করলাম। তারই মাঝে আরা চলে এসছে। আমার হাতে ছুরি দেখে হা করে তাকিয়ে আছে। আর দিন তো এরা দিয়ে আমায় আধমরা করে ফেলতো, আজ কেন পারে না? হ্যাঁ, আর পারবেও না। আমি ছুরিটা ধরতে ধরতেই এটা দিয়ে মানুষ নয় আপেল বেশ কাটা যাবে। এখন একটা আপেল থাকলে কেটে দেখা যেত যে কেমন কাটে। তবে আজ আমি ক্লান্ত, অনেকদিন পর বিছানা শুছি তো। আমি হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। আর বোধহয় এখন দরজার পাশে দাঁড়িয়ে আছে, ভাবছে সে এখন শুবে কোথায়। আমি একটু সাইড করে শুয়ে দিলাম যাতে কেউ চাইলে শুতে পারে। এতদিন আমি ফ্লোরে শুয়েছি, এখন না হয় শেষ হোক। কিন্তু আর আগে দেখলাম আমার বালিশ নিয়ে নিচে শুয়ে পড়তে। বাহ, একটু তো এত হার মানায়। হ্যাঁ, দেখতে দেখতে 2টা মাস কেটে গেল। এই 2 মাসে আরহা আমার উপর কোনো অত্যাচার করতে পারেনি। ভার্সিটিতে তাদের দেখে এখন আর সবাই ততটা ভয় পায় না, তারা কাউকে র্যাগিং করতে পারে না। তবে ভার্সিটিতে আমার বেশ নামডাক আছে। কেউ কোনো সমস্যায় পড়লে আমায় ডাকে। আর এদিকে আরহা ও তার বান্ধবীরা সারাক্ষণ ভাবে কিভাবে আমাকে বশ করা যায়, না হলে তাদের কোনো মান সম্মান থাকবে না। এখনো আরহা ফ্লোরে শোয়। প্রথমত বোধহয় কষ্ট হতো, তবে এখন বুঝি খুব একটা কষ্ট হয় না তার শুতে। কারণ এখন আর গরম নেই, বর্ষা পড়ে যাচ্ছে। আকাশ মেঘলা থাকে সারা বেলা, যে কোনো সময় অযোধ্যায় বৃষ্টি ঝরবে। রাতে শুয়ে ভাবতেছি ভালোবেসে কিংবা সে যদি মেনে নিত তাহলে আর এভাবে শুতে হতো। দুজনের মাঝে পাহাড় সমান দূরত্ব থাকতো না, ভালোবাসার চাদরে মাখামাখি থাকতো প্রত্যেকটা মুহূর্ত। এভাবে ঠান্ডার মাঝে ফ্লোরে শুতে হতো না। বুকের মাঝে খুব যত্ন করে আগলে রাখতাম, প্রতিটা সময় ভালোবাসার পরও শিখে দিতাম। তবে তা তো আর হওয়ার নয়, এটা আমার মন গড়া কল্পনা। ঠিক রাতে স্বপ্নের মতো সকাল হলেই ভেঙে যাবে। তখন আর শত চাইলেও তাকে আর জোড়া লাগানো যাবে না। সে তো আমায় ভালোই বাসে না, তার কাছে আমি একটা চিরশত্রু। আচ্ছা, শেষ কথা, কি জানি, আমার তো জানা নেই তার কি রয়েছে, কি জানি, থাকলে থাকতে পারে। তবে আমি এর শেষ দেখতে চাই। এই শত্রুতে ইতি দেখবো, সাথে এই মিথ্যে সম্পর্কের কি হবে। এই মিথ্যা সম্পর্কে টেরেছে বহুদিনে, আর হ্যাঁ, তখন তো মায়া কাটাতে পারবো না, ভুগবো কষ্ট রোগে। তার চেয়ে বরং আগ বাড়িয়ে শেষ করাই ভালো। যে সম্পর্কে ভালোবাসা নেই, পার্থক্য ভরা, তাকে শেষ করাই ভালো। কাল তাকে বলবো আর কতদিন এভাবে চলবো। হ্যাঁ, তার একটা লাইফ আছে, সাথে আমারও তো আছে। আমারও তো ইচ্ছে করে নিজের বউকে জড়িয়ে প্রতিটি রাত ভালোবাসায় কাটাতে, প্রতিটি সময় ধরেও। তবে কি সারা জীবন এভাবে ইচ্ছে রেখে যাবো? হ্যাঁ, পূর্ণতা দেওয়া লাগে না? হ্যাঁ, কালই এর সমাধান চাইবো। রাত অনেক হয়েছে,
কালো জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আজ বোধ হয় অযোধ্যারায় বর্ষণ ঝরবে। ঝরুক। এই শহরে অনেক অনেক কষ্টওয়ালা রয়েছে, কষ্টওয়ালা মানুষ রয়েছে। তাদের কষ্টগুলো না হয় খানিকটা কমুক। চোখের নোনাতলগুলো বৃষ্টির ফোঁটার সাথে মিশে চলে যাক শহরের অলিতে গলিতে। বিদ্যুৎ চমকানো বেড়ে গেছে, সাথে অযোধ্যার বৃষ্টি হচ্ছে। রাতও অনেক হয়েছে, তবুও আমার দু চোখে কোনো ঘুম নেই। হঠাৎ মনে হলো কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে। পরক্ষণে দেখলাম আমার পাশে এসে শুয়ে পড়লো। বুঝতে পারলাম আরহা। কিন্তু হঠাৎ যা ঘটলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আরহা আমার জড়িয়ে ধরে আছে। বুঝতে পারলাম সে বিদ্যুৎ চমকানো দেখে ভয় পাচ্ছে। গল্প উপন্যাসে অনেক পড়েছিলাম মেয়েরা নাকি বিদ্যুৎ চমকানো দেখে ভয় পায়, তবে আজ সেটা নিজের চোখে দেখলাম। আরহা আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার এই নরম তুলতুলে হাতে স্পর্শ পেয়ে আমার প্রায় দম আটকে যাওয়ার মতো। বাইরে ঝড়ের মতো আমার বুকেও দ্রুত গতিতে ঝড় বইছে। আজ আরহা আমার অনেকটা কাছে, যতটা কাছে দেখলে নিজেকে আটকে রাখা যায় না। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে সারা রাত পড়বে। এরকম বৃষ্টির রাতে এতটা ঝটকে খাবো ভাবতেই পারিনি। মেয়েটা আমার বুকে খুব যত্ন করে ঘুমাচ্ছে, যা আমি প্রতিটা সময় কল্পনা করতাম। আমার প্রিয় মানুষটি এভাবেই রবে। ড্রিম লাইটে আবছা আলোয় মেয়েটার ঘুমন্ত মায়াবী মুখ দেখে বুকের মাঝে হাহাকার বইছে। এত সুন্দর কেন কোনো মেয়ে হতে পারে তা আমার জানা ছিল না। শুনেছিলাম ঘুমন্ত মেয়েকে নাকি ভীষণ সুন্দর লাগে, তবে আমার কাছে আর কি শুধু সুন্দর নয়, ভয়ঙ্কর সুন্দর লাগছে। তাকে নিয়ে আর ভাবা যাবে না, তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ভালোবাসার চাদরে বেঁধে যাব। তাই আর তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। রাতও বাড়তে থাকলো, সাথে বৃষ্টির পরিমাণ কমতে থাকলো। আস্তে আস্তে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ঘুম ভাঙলো কপালে কারো ভালোবাসার স্পর্শ পেয়ে। যেদিকে আরহা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমার ঘুম ভাঙতে সে অনেকটা দ্বিধানন্দ পড়ে গেল, সাথে অনেকটা লজ্জা পেয়েছে। এই প্রথম মেয়েটার মাঝে লজ্জা দেখলাম। পরক্ষণেই খেয়াল করলাম আমার কপালে কে চুমু খেলো। হঠাৎ লক্ষ্য করলাম আরহা তাড়াতাড়ি উঠে কিছুটা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ভাবতেই আমার হার্টবিট বাড়তে লাগলো। তাহলে কি আরহার কপালে? না না, এটা হয়তো আমার কল্পনা। আর ও তো আমার ভালোবাসে না। এই তো সেদিন বললো তার ডিভোর্স চাই, জুনিয়র সিনিয়র সম্পর্ক হয় না, বাইরের লোকে হাসাহাসি করে, তাই সে জলদি ডিভোর্স চেয়েছে। আর আজ কি না আমি একটা কল্পনাকে সঙ্গী করে তাকে নিয়ে বাজার চেষ্টা করছি। হ্যাঁ, কিছুক্ষণ পর আরহা ওয়াশরুম থেকে বের হলো। তার চোখে চোখ পড়তে দেখলাম সে ভীষণ লজ্জা পেল। তার এই লজ্জা পাওয়াটা আমার কাছে বেমানান। তাই উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যাই। যাওয়ার সময় তাড়াতাড়ি রেডি হয়ে নিন, উকিলের কাছে যেতে হবে। উকিলের কাছে কেন? কিছু সাক্ষ্য লাগবে, ডিভোর্স পেপার রেডি হচ্ছে। আমার মুখ থেকে ডিভোর্স পেপারের কথা শুনেই আরহার হাসি মুখটা নিমিশেই আধার নেমে এলো, যেন মাঘের আকাশে বর্ষণ। কথাটা বোধহয় সে নিতে পারলো না, ধূপ করে বসে পড়লো বিছানায়। আর আমি চলে এলাম ওয়াশরুমে। কি হবে মিথ্যে মিথ্যে সম্পর্ক বহুদূর নিয়ে? হ্যাঁ, ফিরতে হবে যে একরাশ কষ্ট নিয়ে। তুই আগ বাড়িয়ে শেষ করাই ভালো অভিনয়ের রীতি। যে সম্পর্কে পার্থক্য খুঁজে সেখানে ভালোবাসা না শেষ হওয়াটাই বেশি আসে। তাই আমিও চাই না এই সম্পর্ক থাক। সেদিন হুট করে ডিভোর্স চায় সে, তাই আমিও সেদিন উকিলের সাথে কথা বলে আসি। বিয়েটা দুজনেরই কাকতালীয় ভাবে হয়। কেউ প্রস্তুত ছিলাম না। সে বিয়ে ভাঙার জন্য বহু চেষ্টায় সফল হয়েছি, তবে আমি গিয়ে সেখানে জল ঢেলে দেই। সেদিন বাবার মুখের উপর কথা বলতে পারিনি বলেই আজ কষ্ট নিয়ে পুরো শহর ঘুরি। তবে আর না, আজকে হয়েছে। এত কষ্ট নিয়ে আর বেঁচে থাকা যায় না, শেষ হয় ভালো। ওয়াশরুম থেকে বেরোতে দেখি আরহা এখনো বিছানায় বসে আছে। আমি ওয়াশরুম থেকে বেরোতে দেখে কিছু বলতে এসেছিল, তার আগে কি ব্যাপার, আপনি এখন রেডি হননি? আসলে দেখুন আমি না। আজ হঠাৎ তুই থেকে সোজা আপনি, দৃশ্যটা খুব হাস্যকর লাগছে। দেখুন, আমি বলছি তাড়াতাড়ি রেডি হতে, এখন কোনো কথা শোনার সময় নেই। আমি আবার উকিলের কাছে ফিরে কাজে যাব। কথাটা বলে রেডি হতে লাগলাম। আরহা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। থাকুক তাকিয়ে, তাতে কি হয়েছে? আমি তো না সেই আগে ডিভোর্স চেয়েছে, তাহলে তার কথা শোনার মানেই হয় না। আমি তাড়াতাড়ি রেডি হয়ে এরকম খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন, আমি অপেক্ষা করতেছি। এই বলে নিচে চলে এলাম। তার চোখের দিকে তাকিয়ে এখন কথা বলার সাহস আমার হয়নি। পকেট থেকে ফোনটা বের করে সানিকে ফোন দিয়ে তাকে সবকিছু রেডি করতে বললাম। আমি আসছি যে। বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আরহার জন্য। কিছুক্ষণ পর আরহা এলো। তাকে গাড়িতে উঠতে বলে আমি উঠে বসলাম। আরহা গাড়িতে উঠে আমার দিকে এখনো করুণ দৃষ্টি তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে ড্রাইভ করতে লাগলাম। গাড়ি আমি সবসময় ব্যবহার করি না, যখন ইচ্ছে করে তখন ব্যবহার করি। ঘন্টাখানেক পর
চলে এলাম উকিলের বাড়িতে। আমি গাড়ি থেকে এটা বাড়িতে নিয়ে আসে দেখে আমি গাড়িটা একটা বাড়িতে নিয়ে আসে দেখে আরহা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি তাকে নামতে বলে আমিও নামলাম। তারপর দুজনে বাড়ির ভিতরে ঢুকে তারপর কথা বলে চলে এলাম বাড়িতে। আরহাকে গেটের সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে সোজা চলে এলাম পার্কে। কিছুদিন সময় লাগবে ডিভোর্স পেপার রেডি হতে, আর এই কদিনে একই সাথে থাকতে হবে। পার্কে এসে বসে আছি অনেকক্ষণ ধরে। কিছুক্ষণ পর সানি এলো। এরপর দুজন মিনিট প্ল্যান করে ফেললাম। ইচ্ছে করে অনেক রাত করে বাসায় ফিরলাম, কিন্তু রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। দেখি আরহা এখনো জেগে আছে, চোখ দুটো অনেক ফোলা ফোলা, মনে হচ্ছে অনেক কেঁদেছে। আমি এসে দেখি খেয়াল না করে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দেখি আরহা টেবিলের ওপর খাবার রেডি করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকেও লক্ষ্য না করে শুয়ে পড়লাম। কি হলো, খাবেন না? তার মুখে আপনি কথা শুনে আমার হজম হচ্ছে না। না, খাবো না, বাইরে থেকে গিয়ে আসছি। কথাটা শুনতেই আরহা সব খাবারে পানি ঢেলে দিয়ে আমার পাশে শুয়ে পড়লো। আমি তার এমন করা থেকে বেশ কিছু বুঝতে পারলাম না। আমিও শুয়ে পড়লাম। ঝড়ের রাত থেকেই তার মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করছি। অনেকটা কাছে আসার চেষ্টা করছে। আগের মতো খারাপ বিহেভ করে না। প্রায় সময় রাত করে বাড়ি ফিরে খাবার নিয়ে বসে থাকে। তার সেই গুণী স্বভাবটা আর আগের মতো নেই। কেন নেই? হ্যাঁ, এর উত্তর আমার জানা নেই। আচ্ছা, সে কি আমি ভালোবাসে? না, কেন ভালোবাসে? সে তো আমার সহ্য করতে পারে না। আমাদের প্রথম যখন থেকে দেখা হয় তখন থেকে ঝগড়া দিয়ে শুরু। আমি আসাতে তার অনেক অপমান সইতে হয়, আর তার আগের মতো পাওয়ারও নেই। তার সব যেন কেড়ে নিয়েছি। তাহলে তার মাঝে ভালোবাসা আসবে কোত্থেকে? হ্যাঁ, তাই তো, এটা আমার মন করা কল্পনা শুধু। তার কাছে তো সিনিয়র জুনিয়র ভালোবাসা হয় না। তাই তো সেদিন বিয়ের প্রথম রাতে মুক্তি চাই। সবার কাছে আমাদের সম্পর্কটা জানতে চাইনি, সবাই হাসাহাসি করবে বলে। যেখানে রোগলজ্জার ভয়ে কোনো কিছু যখন লুকিয়ে রাখে, সেখানে ভালোবাসা থাকে, সেটা ভাবা নিতান্তই বোকামি। আমিও সেটা ভেবে বোকার বসে পড়ছি। রাতটা প্রায় অনেক। কাল সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে। আর দিকে ফিরে দেখি মেয়েটা ঘুমাচ্ছে। কি নিষ্পাপ চেহারা! ঘুমোতে মেয়েটাকে অপরূপ লাগছে। গল্পে পড়েছিলাম মেয়েদের ঘুমোতে চেহারা নাকি খুব মায়াবী লাগে। আজ তার প্রমাণ পেলাম। ড্রিম লাইটের আবসা আলোয় মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কি নিষ্পাপ মায়াবী একটা মুখ! যে ছেলেটাকে হয়তো সে ভালোই বাসে না, অথচ তার পাশে কি নিশ্চিন্তেই ঘুমাচ্ছে। যখন তখন চাইলে কিছু করতে পারি, অন্য কেউ হলে করতো, কিন্তু আমি করব না, কারণ আমি চাই সে ভালোবেসে আমার হোক। বিয়ে করা মানে যদি শারীরিক চাহিদা হয়, তাহলে বিয়ে করার দরকার নেই। শহরে অনেক পতিতালয় আছে। শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করার কি দরকার? রাত প্রায় শেষের দিক, তবুও চোখে ঘুম নেই। এখন ঘুমালে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না, কিন্তু আমার যে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ বাকি। তাই আর ঘুমালাম না। জেগে জেগে মন করা স্বপ্ন আঁকতে লাগলাম। অথচ স্বপ্ন বেচারা আমার পূর্ণই হতে চায় না, অনেকটা দূরে দূরে রয়। রাত এখন শেষ। চারপাশ থেকে আজানের ধ্বনি কানে ভেসে আসছে। আর শুয়ে থাকতে পারলাম না, উঠে পড়লাম। সকাল প্রায় 8টা। আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। এত বেলা হয়ে গেছে, অথচ এখন ঘুম ভাঙলো। আর কেউ ডাক দিল না। এটা দেখে আমি খুব অবাক হলাম। তাই তাড়াহুড়া করে উঠতে গিয়ে হঠাৎ টেবিলের উপরে চোখ পড়ল, কিছু পেপারস রাখা। আমি পেপারসগুলো হাতে নিয়ে খুলে চমকে গেলাম। উপরে খুব ভালো করে লেখা। আশা করি সইটা দেবেন। আমার হাত থেকে পেপারসটা পড়ে গেল। চোখ দিয়ে অনবরত চোল গড়িয়ে পড়ছে, কারণ পেপারটা আর কিছুর নয়, ডিভোর্স পেপারের। আমি চাইনি আমাদের ডিভোর্স হোক, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। আমি আসিফকে ভালোবেসে ফেলেছি, এটা তাকে বোঝাতে চাইছিলাম, কিন্তু আসিফ তো কিছুতেই বুঝতে পারছিল না। তার জন্য বসে থেকে খাবার নিয়ে অপেক্ষা করা, শাড়ি পরে তার সামনে দিয়ে বারবার ঘুরঘুর করা, অথচ সে কিনা আমার ভালোবাসাটা বুঝতে পারলো না। হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম মুক্তি চাই, কারণ তখন তাকে ভালো লাগেনি। তখন তাকে খুব খারাপ মনে হতো তার জন্যই সব শেষ। কিন্তু এখন তো তাকে ভালোবেসে ফেলেছি। আকার অঙ্গিতে বুঝিয়ে দিয়েছি তাকে কেন আজ এটা। তাহলে কি আসিফ আমাকে ভালোবাসে না? হতে পারে, তবে আমি কেন এখানে পড়ে রয়েছি? ও তো আমায় মুক্তি দিয়েই দিল। এই বলে আরহাও কলম হাতে নিয়ে ডিভোর্স পেপারস খুলে দেখলো আসিফ সাইন করে দিচ্ছে। এটা দেখে আরহাও সাইন করে দিয়ে কলমটা ছুঁড়ে ফেলে রাগে কাপড় চুপড় গুছিয়ে ফেললো। কিন্তু নিচে আসতেই দেখলো ডাইনিং রুমে সকলেই মনমরা হয়ে বসে রয়েছে। সেখানে তার বাবা রয়েছে। আরহাকে নিচে আসতে দেখে সবাই কান্নায় ভেঙে পড়লো। তার মানে আরহা বুঝে ফেললো আসিফ সবাইকে বলে দিচ্ছে তাদের ডিভোর্সের কথা। আরহা ব্যাগটা ফেলে জোরে জোরে কাঁদতে লাগলো। হঠাৎ তার বাবা এসে ব্যাগটা হাতে তুলে তার হাত টানতে টানতে বাসা থেকে বের হয়ে গেল। আরহা কিছু বলতে গিয়ে বলতে পারলো না। তার বাবা তাকে গাড়িতে করে নিয়ে চলে এলো।
আরহা নিজ বাড়িতে আসতেই গাড়ি থেকে নেমে দৌড়ে কাঁদতে কাঁদতে নিজ রুমে চলে গেল। দরজা লাগিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। রাত প্রায় 11টা। এখনও বিছানায় শুয়ে শুয়ে কেঁদেই চলেছে। তার মা বাবা সে কোথাও দেখে গেল, কিন্তু কোনো কথা নেই, সে কেঁদেই চলেছে। সে কাল থেকে না খাওয়া, রাতে আসিফের উপর রাগ করে খাওয়া হয়নি। আর সকালে সে তো একটা সারপ্রাইজ পেয়েছে যে এখন অবধি খাওয়া দূরে থাক, চোখ থেকে জল গড়িয়ে পড়েই যাচ্ছে। সে ডিভোর্স ব্যাপারটা মেনে নিতে পারেনি এখনও। রুম পুরো অন্ধকার। হঠাৎ আসার মনে হলো তার পাশে কেউ এসে শুয়ে পড়ল। হঠাৎ মনে হলো না, খাওয়ার জন্য মাথা ব্যথা করছে, তাই হয়তো এমন লাগছে। কিন্তু না, হঠাৎ কেউ যেন তাকে জড়িয়ে ধরলো। আর দূর মুছিয়ে উঠে লাইট জ্বালাতে গেলেই লাইট আপনা আপনি জ্বলে উঠল। সামনে চেয়ে চমকে গেল, কারণ তার সামনে স্বয়ং আসিফ শুয়ে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আরহা কিছু বলতে যাবে, তার আগে আসিফ আরহার দিকে সকালেই সেই পেপারসটা সামনে ধরলো। পাগলি, এটা পড়ে দেখতে, এতে কি লেখা আছে? আরহা হাতে নিয়ে পড়তে লাগলো। পড়া শেষ করতে আসিফের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ ছুটি গিয়ে আসিফের বুকে মারতে লাগলো। আরে পাগলি, রাখছে তো। এই বলে আসিফ আরহাকে বুকের মাঝে জড়িয়ে ধরলো। তবে আরহা কেঁদেই চলেছে, আর আসিফ আরহার কাঁদতে দেখে হেসেই চলেছে। হঠাৎ দরজা ঠেলে সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার আরহা। এই বলে সকলে উইশ করতে লাগলো। আসিফ আরহা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আরহা অবাক হয়ে সে আছে। হঠাৎ মনে পড়লো আজ 7 তারিখ, আজ তার জন্মদিন। হঠাৎ লাইট অফ হয়ে গেল। তারপর পুরো রুম নানান রঙের বাতিতে জ্বলতে লাগলো। রাত এখন অনেক, পুরো সাজসজ্জায় ভরা। এত কিছু সব আসিফ আয়োজন করেছে। আসিফ জানতো আরহাও তাকে ভালোবাসে, তাই আসিফ তাকে একটা সারপ্রাইজ দিল তার জন্মদিনে। আরহা অনেকটা গাল ফুলিয়ে বসেছিল অভিমান করে। আসিফ অনেক বুঝিয়ে সুঝিয়ে পাগলিটার রাগ ভাঙালো। ছাদের কার্নিচরে দাঁড়িয়ে রয়েছে এক মানব আর এক মানবী। জানি আমার বিরুদ্ধে অনেক রাগ আছে আপনাদের, এবং আমি এও জানি গল্পটা একদম ভালো হয়নি বোধ হয়, তাই অনেকগুলো বোকা দিবেন হয়তো, ক্ষমা করে দেবেন প্লিজ। আমি এখন অনেক পিচ্ছি, আর আমাকে বোকা না দিয়ে যদি বোঝান, আশা করি আপনাদের অনুপ্রেরণা পেয়ে আরও ভালো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।